জানি না নিজের মেয়ে হলে কি করতাম, তবে আমার উপর অভিমান যত আছে পুষে রাখতে চাইছিস তো রাখ, অধিকার আছে। তোর চাচা হিসেবে অপারগ মানুষটার বিরুদ্ধে অভিমান কেন? রাগ, ক্ষোভ, অভিযোগ পুষে রাখাও জায়েজ তোর, তবে ছোট কাকুকে অমানবিক, অমানুষ মনে করিস না, করিস না। আতকে উঠল কৌরি। তড়িৎ বলল, এগুলো কি বলছেন ছোট কাকু? আমার অভিমান আপনাদের উপর, তাই বলে অপরাধী ভাবি না। এসব কেমন কথা? বাবার সামনে থাকলে আমার উপরে অসন্তুষ্ট হতেন, এখন নেই, তাই বলে কি তার সন্তুষ্টতা অসন্তুষ্টতার খেয়াল আমার নেই? এমন ভাবে বলবেন না। কেমন আছিস মা? শরীর কেমন আছে তোর? কৌরি কথা বলবে আবেগপ্রবণ হয়ে জিজ্ঞাসা করলেন তিনি। কৌরিরও কেমন যেন টান ছাড়তে পারল না, মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, শরীরও ভালো আছে। আপনার শরীর কেমন আছে? বাড়িতে সবাই কেমন আছেন? বাড়িতে সবাই ভালো আছে, আর আমি ভালো আছি, তবে মনটাকে ভালো রাখতে পারছি কই, তবুও দিন যাচ্ছে ভালো। একটু থেমে ফের কেমন করুণ গলায় বললেন, তোর থেকেও বড় অপরাধী আমি তোর বাবার কাছে। সে যেন আমার বিবেককে ধাক্কা দিয়ে বারবার বলে, পারলি না তোরা কেউ আমার মেয়েটাকে একটু আগলে রাখতে? পারলি না তো? বড় ভাইয়ের কবরের পাশে গিয়ে দুবেলা মাপ চাই, তার যত্নের মেয়েটাকে আগলে রাখতে পারলাম না। আহ, ক্ষমা পাই না জানিস। রোজ সেই একইভাবে বিবেক ধাক্কা দিয়ে আমাকে কথা শোনায়। তোকে দেখার জন্য শহরে এসেছিলাম দুবার, দেখেছিলাম, তবে তোর সম্মুখীন হওয়ার সাহস হয়নি। লজ্জায় কুণ্ঠায় কিয়ানকে বলেছিলাম খোঁজ রাখতে, ওই মাঝে মধ্যে খোঁজ দিত আমাকে, আর মা তো ছিলই। তুই যখনই মায়ের সাথে কথা বলতিস আমি সামনে থেকেছি প্রায়। একের পর এক কথা হতে থাকলো দুজনার। কৌরি সহজ সরল মানুষটা স্বীকারোক্তি শুনলো। মানুষটা এরকমই, মনে কিছু চেপে রাখতে পারে না। মনে মনে নিজেও দীর্ঘশ্বাস ফেললো। রক্তের সংযোজন তো, যতই রাগ, অভিমান, অভিযোগ থাকুক, টান মায়া এসেই যায়। কথা বলতে মনটা আরো কিছু জানার জন্য খুদমুদ করে উঠল কৌরির। সহসাই জিজ্ঞাসা করলো, সেজ কাকু আর বড় ছোট কাকু আসতে চাইলেন না? আপনি একাই এসেছেন, আর ছোট চাচি? দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক। বললেন, সবাই তো একই অপরাধে অপরাধী হয়ে আছে। মেয়েটার বিপদে পাশে থাকতে পারিনি, তার শুভক্ষণে তার পাশে থাকা লজ্জাজনক। সেই লজ্জা আবার এ বাড়ি থেকে বিয়ের নিমন্ত্রণ পেতেই তোর সেজ কাকু, বড় ছোট কাকু বললেন, মেয়ে আমাদের বাড়ি থেকে বিয়ে হয়ে বিদায় হওয়ার কথা, সেখানে ছেলের বাড়ি থেকে নিমন্ত্রিত হচ্ছে, নিমন্ত্রণ পাচ্ছি। এর থেকে লজ্জাজনক আমাদের জন্য আর কি হতে পারে? সেখানে যাওয়া নিজেদের জন্যই অসম্মানের, লজ্জার। তাই আসলেন না, আর ওনারা না আসলে ছেলেমেয়েগুলো কি করে আসবে? যেখানে পরিস্থিতিও অদ্ভুত। তবে রাজশাহী থেকে মুবিন বলেছে বিয়ের দিন আসবে। আর তোর ছোট চাচি, সে অসুস্থ, পুকুর ঘাটে পড়ে গিয়ে ব্যথা পেল। তুই অসুস্থ হয়ে পড়লি সেদিন, পায়ের ভীষণ খারাপ অবস্থা, না হলে আসতে চেয়েছিল। দুজনের মধ্যে আরো কিছু সময় কথা চলল। সেখান থেকে কিছুক্ষণ বাদে কিয়ান আর কাননও আসলো। বোনের সাথে আলাপ পরিচয় সেরে কিয়ান চলে গেল, সাথে কৌরি ছোট চাচাও। কানন বসে পড়ল তার পাশে। কৌরিকে বেশ মনোযোগ দিয়ে দেখে বলল, এক পুচকে মেয়ে শাড়ি পরেছিস, তোকে কত বড় দেখাচ্ছে। তুই ঘটি থেকে এই 4 মাসের কলসের মতো বড় হয়ে গেলি কি করে? আশ্চর্য উদাহরণের কি শ্রী! তবে কারণের সাথে কথা কম হলেও সম্পর্ক ছিল তাদের, ঠোকামুকির। সেই সম্পর্কগুলো যেন ভুলে বসেছিল কৌরি। তার জন্য এই ছেলেটাও নাহিদের কাছে হুমকি ধমকি তো কম খায়নি। কি হলো, কথা বলিস না কেন? আর যার উপরে অভিমান রাগ করিস না কেন, আমার উপরে অন্তত অভিমান রাগ অভিযোগ করতে পারবি না। আমি বলেছিলাম চল কৌরি নাহিদ ভাইয়াকে টপকে তুই আর আমি পালিয়ে বিয়ে করে ফেলি। আমার কথা কানেই তুললি না, শুনলিই না। তাহলে তোকে আর অন্তত বাড়ি ছেড়ে আসতে হতো না। তবে পরের দিন ঠিকই বিধবা হতে হতো। আর তোর বুকের পাঠার সাহস কত তা তো আমার জানা আছে। এই অভ্যাসটা বাড়ির দরজা পা রাখলে রাস্তা থেকে হাঁক ছাড়লো যাকে, ঘরের দরজা খুলতে দেখা যেত না। তিনি আসছে নারী বাণী। ফিসফিসিয়ে কথাটা বলতে দাঁত বের করে হাসলো কানন, বোকা হাসি। কাকুর মতো ছেলেটাও সহজ সরল। একটা সময় কৌরি তাকে গাধা বলে ডাকতো। তার নানাবিধ কারণও ছিল। ছেলেটা ফের বলল, তা এই অসাধ্য নিবান ভাইয়াকে সাধন করলো কি করে? টপ সহ নাহিদ সাহেবের কাছ থেকে একবার বড়শি ছিনিয়ে নিলি, আর নাহিদ সাহেব কিচ্ছু না বললে দিয়ে দিল। একবারে ভালো বাধ্য ছেলের মতো বড়শি দিয়ে দিল, মেনে নিল। আবার শুনলাম আমার মেজো চাচার অভদ্র নেশাখোর ছেলেটাকে নাকি মানুষ হয়ে গেছে।
ব্যাপারটা তো শুনেই আমার বুক ব্যথা রোগ আক্রান্ত হয়ে পড়লাম। নাহিদ সাহেব ভালো হয়ে গেছেন মানে মানে মেনেই নিতে পারছি না। আর তোর বিয়ে শুনেও তিনি চুপচাপ। সব হজম করতে ভীষণ কষ্ট হচ্ছে ফাল্গুনু। বাবা তাকে ফুল বলে ডাকতো, আর তার পিছে বানু খাটিয়ে দিয়ে কানন তাকে ফুল বানু বলে ডাকতো, যেটা নিয়ে ক্ষিপ্ত হতো ভীষণ কৌড়ি। আজ ক্ষিপ্ত হলো না, কেমন বাবার কথা মনে পড়ে গেল। মুহূর্তে কলিজা মোচড় দিয়ে চোখের কোণে জমলো নোনা জল। বনু, কৌড়ির ভিতরটা যেন আরো ভেঙে এলো। মাথা নিচু করে নিয়ে চোখের নোনা জল সংবরণ করার চেষ্টা করলো, পারল না। পরপর গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা নোনা জল। সেটা দেখে অপরাধী গলায় কানন বলল, বড় কাকুর কথা মনে পড়ছে? কৌড়ি মুখে কিছু বলল না, তবে কান্নার দমক চোখ চেপে রাখার প্রচেষ্টায় কেঁপে উঠল তার শরীর। তোর কান্না কিন্তু আমি সহ্য করতে পারছি না, তাই তুই কাঁদলে কিন্তু তিনি যেখানেই থাকুক কষ্ট পাবেন। মন খারাপ করিস না, আমরা তো আছি। কথাটা বলতে কেমন বিবেক নাড়া দিল। তারা কি সত্যি মেয়েটার আপনজন বলেছিল? কই ছিল? না হলে একটা মেয়েকে প্রোটেক্ট করার ক্ষমতা, সাহস কি ভাই বোন বা চাচা কারো ছিল না? নাকি চায়নি কেউ? সেই অপরাধ থেকে সহসা ফের কানন বলল, চাচাদের দায়িত্ব, কর্তব্য, দোষগুণ কি ছিল কি আছে উল্লেখ করতে চাই না আমি। তবে বড় ভাই হিসেবেও হয়তো তোর ভালো মন্দের যে খেয়াল রাখা উচিত ছিল এটা পারিনি, ভূতে ছিলাম, তাই হয়তো পেরে উঠিনি। কেন জানি না এই শহরে এসে তোর ভাইটা তোর মতো বড় হয়ে গেছে। তুই যেমন ছোট্ট ঘটিকা থেকে কলস হয়ে গেছিস, আমিও তেমনি। আর গাধা, তুই ভাইটার থেকে একটু সাহসী হয়েছিলি। কথা দিচ্ছি বনু, ভাই হিসেবে এবার সবসময় তোর খোঁজ রাখবো, খেয়াল রাখবো। যদিও জীবনে এমন একজনকে পেতে চেয়েছিস, হয়তো আমাদের আর প্রয়োজন হবে না। নেহান ভাইয়া থাকলে হয়তো আর খেয়াল খোঁজ না রাখলেও চলবে, তবুও তোর এই ভাইটা প্রয়োজন অপ্রয়োজনে আছে খেয়াল খোঁজ খবর রাখবে। মন খারাপ করিস না লক্ষ্মী বোন আমার, কাকু কষ্ট পাবে। কৌড়ি মুখ তুলে চাইল। সাংঘাতিক আকারে ভীতু ছেলেটা তাকে এইসব বলছে। কেমন যেন অদ্ভুত নজরে কাননকে দেখল সে। চোখ মোচ, কি সুন্দর দেখাচ্ছে তোকে, সব তো নষ্ট করে দিলি। ইস, আমার সাহস যদি নিবান ভাইয়ার মতো একটু সাহস থাকতো, তবে নিবান ভাইয়ার হাতে বড়শিটা নিবান ভাইয়াকে ছিনিয়ে নেওয়ার জন্য আগেই আমি ছিনিয়ে নিতাম ফুলবানু। কথার মধ্যে এই ঠিকঠাক কথা কম, ফাজলামো বেশি। এই ছেলের সহজ সরল চঞ্চল স্বভাব। কৌড়ি হাসলো, দুহাতে চোখ মুছে নিল নরম স্পর্শে। সামনে তাকালেও লন এরিয়ার অপোজিট সাইডে বাগানের খোলা জায়গায় চেয়ার টেবিলের আসন পাতা। ছোট কাকু আর কিয়ান ভাইয়া সেখানে বসে নিভান নামক মানুষটার সাথে আলাপে মেতেছে। সঙ্গে ওনার মামারাও আছেন, জাহিদ আঙ্কেলও। ওই যে নিভান সাহেবকে দেখা যাচ্ছে, যা তো বড়শিটা তার হাত থেকে ছিনিয়ে নিয়ে আয়। কেমন সাহস দেখি কারণ আশরাফের। তুই আমাকে গাধা ভাবলো, আমি এতটাও গাধা নই যে বান্দা হিসেবে নাহিদ উগ্র উশৃঙ্খল হিংস্র আচরণের ছেলের সামনে থেকে খুব সহজে টোপগাথা বড়শিটা নিয়ে দিতে পারবে। সে বান্দাকে যতই শান্ত করে সরল দেখাক না কেন, আমি বুঝে গিয়েছি তিনি কেমন ঘুমন্ত শান্ত টাইগার। ওনার লক্ষাচুত যে সাংঘাতিক তীক্ষ্ণ, সেটা তার ওই বুঝে খারাপ চোখের পাতার দিকে তাকালেও বোঝা যায়। তার ওই বুদ্ধি দীপ্ত খোলা চোখের মনের দিকে না তাকালেও জানা যায়। আর তার হাত থেকে বড়শি ছিনিয়ে নিতে বলেছিস? আমি চিরকুমার থাকতে চাই, তবুও মাফ চাই। এত সময় মজা করেছিলাম ফুলবনু। চারিদিকে মেহেদি মাখার হই হুল্লোড়। মেহেদি আর্টিস্টদের ইনভাইটেশন করা হয়েছে। আপাতত কনে সহ বাড়ির মেয়েদের মেহেদি মাখাতে ব্যস্ত তারা। কৌড়ি সহ মেহেদি আর্টিস্ট মেয়েদের মধ্যে একজন স্টেজে বসা, আর সবাই লন এরিয়ায় বিভিন্ন জায়গা জুড়ে আলাদা আলাদা দল হয়ে গোলাকার ভাবে বসে মেহেদি মাখছে। গল্প হাসি মজায় চলছে তাদের মেহেদি উৎসব। স্টেজ থেকে কিছুটা দূরে মিউজিক সিস্টেম মৃদুমন্দ আওয়াজে গান বাজছে। সেখানে চলছে ছেলেদের বিশেষ আড্ডা। আড্ডার মুখ্যমণি ইভান, ত্রিনয়, সিয়াম এবং তাদের পরিচিত বন্ধু কাজিন মহল। সেখানে অবাধ আড্ডা চলছে। বিকালে মেহেদি পর্ব শেষ করে সন্ধ্যার পর মেহেদি উৎসব উপলক্ষে নাচ গানের মৃদুমন্দ আসর বসবে। এটাই লক্ষ্য আর পরিকল্পনা তাদের। মাঝে মধ্যে ফাজলামো সাথে সেসব আলোচনা ভেসে আসছে কৌড়ির কানে। কৌড়ির ডান হাতটা নিয়ে সবে মেহেদির ঠান্ডা প্রলেপ বসিয়েছে আর্টিস্ট মেয়েটা। তার মধ্যেই কানে এলো ভারী গলা শান্ত আওয়াজ, এক্সকিউজ মি, আই উইল ট্রাই টু ডু ইট।
গলার স্বর পরিচিত, মুখ উঁচু করে তাকালো কৌরি। তার মধ্যে আর্টিস্ট মেয়েটা সম্বোধন পেতে নিভানের মুখের দিকে তাকাতেই তড়িঘড়ি করে সরে গিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ইয়েস ইয়েস শিওর স্যার। মেয়েটা উঠে গিয়ে জায়গা করে দিল। সেখানে গিয়ে রয়ে শয়ে বসলো নিভান। শ্যাম গায়ে জড়ানো কৌড়ির মতো এই গাঢ় সবুজ রঙা পাঞ্জাবি, সেটা কেমন সবুজ নয়, পিত্তি রঙা দেখাচ্ছে। একই রঙের সুতোর কারুকাজ হওয়ায় গলা এবং বুকের নিখুঁত কারুকাজ খর্জিত ডিজাইনটা ঠিকঠাক হঠাৎ বোঝা যাচ্ছে না। ঘন কালো পরিপাটি চুল, যেটা শ্যামবর্ণ মুখের জৌলুস সৌন্দর্যতার পরিস্ফুটতা বাড়িয়ে দিয়েছে। সেখানে খাড়া নাক, সুগভীর শান্ত ভাসা ভাসা চোখ, আঁকানো পুরো ঠোঁট স্পষ্ট, ভারী গম্ভীর অথচ মায়ামায়া চেহারা। আর সেই মায়ামায়া চেহারার সৌন্দর্যতা বাড়িয়ে দিয়েছে গাঢ় সবুজ পাঞ্জাবি আর সাদা পায়জামাতে। বেশ লাগছে উঁচু লম্বাটে মানুষটাকে। কৌরির ভাবনার মাঝে নিভানকে স্টেজে দেখে হই হয়ে পড়ে গেল। সবার নজর পড়ে গেল স্টেজে বসা দুজন স্পেশাল ব্যক্তির উপর। ইভান তো গানের সাউন্ড বাড়িয়ে দিল। ফের ছটফটিয়ে এসে মজা নিতে নিতে কয়েক ডজন ছবি তুলে নিল। সেদিকে বিশেষ পাত্তা দিল না নিভান। নিজের কাজে মনোযোগী হয়ে সামনে বসা অপরূপা রমণীকে উদ্দেশ্য করে বলল, হাত দিতে ভয় পাচ্ছ নাকি? পাশে তোমার হাতটা নষ্ট না হয়ে যায়। নিজের দিকে তাকালো কৌরি। দুজনে একই রঙের পোশাকে জড়ানো। কেমন উষ্ণ উষ্ণ শিহরণ বয়ে যেতে লাগলো শরীরে আগাগোড়া। নিভান প্রশ্ন ছুটতে সেই শিহরণে মৃদু কম্পন দিয়ে দোলা দিল সর্বাঙ্গে। সামনের মানুষটার শরীর থেকে ভেসে আসা কড়া পারফিউমের সুগন্ধ প্রজাপতি মতো ডানা মেলে ভেসে বেড়াতে লাগলো তার চারিপাশ। মোহিত হলো মনোযোগ। নিঃশব্দে হাতটা বাড়িয়ে দিল নিভানের পানে। হাত ধরল না নিভান, শুধু নজর ইশারা করে দেখিয়ে দিল হাতটা রাখবে কোথায়। মানুষটার আসনে বসা কোলের মধ্যে। মোহিত নজর সংকুচিত হলো। সেটা বুঝে বাড়ানো হাতটা সন্তর্পণে নিজের হাতের মুঠোয় নিয়ে কোলের মধ্যে রাখলো নিভান। কোলের মধ্যে অবশ্য নয়, নিজের মুড়ানো পায়ের উপর রাখলো। কম্পন দিয়ে উঠল হাত, সাথে শরীরটাও। সেটা বুঝে গৌরীকে সহজ করতে নিভান বলল, একসময় মনে হয়েছিল তুমি জাদুময়ী, জাদু করেনি। যে মোহিনী কোনো মন্ত্রতন্ত্র জাদুবল ছাড়াই যে কোনো পুরুষকে মোহিত করতে পারে, যেমনটা তার শান্তশিষ্ট আচরণে, ধীরস্থির কণ্ঠে, মোলায়েম স্বভাবে, মায়া মায়া চাহনিতে আমিও আটকে গিয়েছিলাম। আমার আগে আটকে গিয়েছিল আরো অনেকেই। সেই মোহনী আমার জিনেও এখনো আটকে যাচ্ছে আরো অনেকেই। আজ মনে হচ্ছে তুমি ভবন মোহনী, মোহমায়া রূপে বসনীয়, এক দেখে যার রূপে আটকে গেছে অনেক নজর। আমি পারছি না সেই নজরগুলোকে চেয়েও আটকাতে, আর না পারছি সেই চোখগুলো উপড়ে দিয়ে ক্ষত বিক্ষত করতে। শুধু সবকিছু গিলে ফেলে নিজেকে ঠিক রাখার প্রশ্রয় করে যেতে হচ্ছে। তা যে কতটা কঠিন। উফ উফ, তোমাকে লুকিয়ে ফেলতে ইচ্ছে করে করি, এমন কোথাও লুকিয়ে ফেলতে ইচ্ছে করে সেখানে রূপে আর কেউ নয়। আমি দেখবো তোমাকে, শুধু আমার নজর ওরকম মুগ্ধ হয়ে তোমাকে দেখবে। তোমাকে চুপি চুপি বিয়ে করে নেওয়া উচিত ছিল। বান্দা এখানে এসেছে শুধু তাকে মেহেদি লাগানোর জন্য, এমনটা নয়। এটা নিভানের শান্ত স্বরে সতর্ক ও বার্তায় বেশ অনুভব করলো কৌরি। বান্দার নজর যে তাকে ঘিরে চারিদিকে ঘুরছে এটাও টের পেল কৌরি। তবে একটা কথা মনে খচখচ করতে লাগলো। সহসা প্রশ্ন করলো সে, আপনিও কি তবে সেই রূপে মোহিত হয়েই? হাসলো নিভান। চমৎকার সে হাসি মুগ্ধ নজরে অবলোকন করলো কৌরি। এত সময় মেহেদির টিউব নিয়ে খোঁচাখুচি করছিল নিভান। কিভাবে মেহেদি লাগাবে বুঝতে পারছিল না। পূর্ব অভিজ্ঞতা নেই তার। কাননের মুগ্ধ নজর, কৌরিকে হাসানোর চেষ্টা, তার সাথে হেসে হেসে কথা বলা। সেই বাগানে বসেই খেয়াল করেছে নিভান। আরো কিছু মানুষের নজর খেয়াল করেছে। কেমন ক্ষণে ক্ষণে মুগ্ধ নজরে কৌরিকে দেখছে তারা। বিষয়টা মোটেও ভালো লাগেনি নিভানের। যদিও মেয়েটার এমন মোহমায়া রূপে নিজেও মুগ্ধ, তবে সে যে শুধু কৌরির রূপে মুগ্ধ তা তো নয়। কৌরির রূপ তো তাকে আগে মোহিত করেনি, করেছিল ভিন্ন কিছু। মুখ উঁচিয়ে সেই কাজল কালো হরিণী এই চোখে নজর ফেলল নিভান। এই মায়াবিনী চোখ দুটো তাকে আকৃষ্ট করেছিল আগে। স্বচ্ছ হরিণী চোখ দুটো ছিল নোনা জলে ভরপুর। আজ সেই চোখে গাঢ় কাজলের প্রলেপ। এই কাজল কালো চোখ দুটোতেই তো নিভান প্রথম দুর্বল অনুভব করেছিল, তারপর একটু একটু করে ওই মেয়েটাতে। সেই এই চোখে চোখ রেখে নিভান অকপটে স্বীকার করল, না, তবে একেবারে না নয়। তাও যে নয় তা নয়। এই শক্তভক্ত হৃদয়ে আমাকে তোমার প্রতি দুর্বল করেছিল তোমার এই চোখ। তবে কাজল কালো স্বচ্ছ সুন্দর চোখ জোড়া নয়, তোমার সেই কুন্দনরত নোনা জলে টইটম্ব চোখ জোড়া। ওই চোখ জোড়া আমায় ডেকেছিল। তার গহ্বর থেকে ফোটায় ফোটায় গড়িয়ে পড়া নোনা জলগুলো আমার আদির স্পর্শ মুছে নিতে। অথচ আমি না বুঝে যখন তাকে পাত্তা দিলাম না, সেও আমাকে একটা রাত স্থির হয়ে ঘুমাতে দিল না। দিনের ক্লান্তিতে আমার চোখ মাত্র এক করতে দিল না। সহসা আর বদ্ধ ধরে ঠিক হৃদয়ে তার হানা পূর্বে শুরু হলো। আমি অনুভব করলাম
ওই চোখ জোড়া তার মালিকের দখলদারি আমার মনে বসিয়ে ফেলেছে। আমি রোজ তাকে দেখছি, মুগ্ধ হচ্ছি, আর একটু একটু করে তার দখলদারিত্বে বশীভূত হচ্ছি, অনুভব করলাম। তবে তা থেকে আমি বেরিয়ে আসার বদলে তাতে আরো ডুবে যেতে প্রশান্তি বোধ করলাম, সুখ অনুভব করলাম। বুঝলাম আমার শান্তি, আমার প্রশান্তি ঠিক কোথায়। সেই চোখ জোড়া থেকে তুমি, তারপর তোমার সর্বোচ্চ কিছু। আমি আমার একান্তে ভেবে নিলাম, যার মালিকানা শুধু আমার। কৌরির নজর স্থির, মৃত ব্যক্তির ন্যায় স্থির। ঘন পল্লবিত লেশগুলোর পলক নেই, কালো মণিটার নরণচরণ নেই, শান্ত। নিজেকেও কেমন কঠিন পাথর মনে হলো। শরীরটা কেমন বরফ ঠান্ডা শীতলের মতো অনুভব হলো। হৃদযন্ত্র অসার, একে মন অভিব্যক্তি অনুভূতি। কৌরির এই অচল অনুভূতি নিভান ঠিকে পেল কিনা সেভাবে জানা নেই, তবে কৌরির সেই স্থির চোখের দিকে তাকিয়ে কেমন আত্মবিশ্বাসী ভরসাপূর্ণ গলায় বলল, এতটা মহিমারূপী না হলে আমি তোমাকে চাইতাম। বিশ্বাস করাটা একান্ত তোমার ইচ্ছা, তবে আমি তোমাকে চাইতাম গৌরী। কৌরির অভিব্যক্ত সেরকমই নিশ্চল। হাতের মধ্যেখানে ঠান্ডা মেহেদির প্রলেপ পড়তে সচকিত হলো সে। তড়িৎ মুখ নিচু করে হাতের দিকে তাকালো। নিজের হাতের মধ্যে নজরে পড়ার আগে লোমশে ভরা শক্তপোক্ত আকর্ষণীয় একটি পুরুষালী হাত নজরে পড়ল। পাঞ্জাবির হাতটা কোনই পর্যন্ত গোটানোতে হাতটা স্পষ্ট। হাতটা দেখে কেমন শিরশির করে উঠল ভেতরটা। মানুষটা রঙে শ্যামবর্ণ হলে কি হবে, তিনি বড্ড আকর্ষণীয়। দুজনার মনোযোগে ব্যাঘাত ঘটিয়ে হঠাৎই কৌরির ফোনটা বেজে উঠল। পাশেই ছিল ফোনটা। দুজনেই সেদিকে তাকালো। নিভান এক পলক তাকিয়ে নজর সরিয়ে নিজের কাজে মনোযোগ দিল। অথচ কৌরির নজর ফোনের স্ক্রিনে স্থির। নামধাম নেই, শুধু নম্বর। অথচ নম্বরের মালিকটাকে সে জানে। তড়িৎ নিভানের মুখের দিকে তাকালো। বরাবরের মতোই নিস্পৃহ নির্বিকার একটা মুখ। দ্বিধাদ্বন্দ্বে ভুগল কৌরি। ফোনটা ধরবে কি ধরবে না, যদিও মন একদম অটল। ফোনটা ধরার কোনো কারণ নেই, তবুও সামনের মানুষটাকে বিবেচনা করে মস্তিষ্ক বলছে ফোনটা ধরতে। এমন একটা সম্পর্কে তারা জড়াতে চলেছে যেখানে জড়তার সংকোচ রাখা উচিত নয়। ফোনটা কাছে নিয়ে আরও একবার নিভানের মুখের দিকে তাকিয়ে ফোনটা ধরল কৌরি। লাউড স্পিকারও দিল। মুহূর্তেই ওপাশ থেকে হড়বড়িয়ে কেউ ভরাক্রান্ত গলায় বলে উঠল, ফোনটা ধরেছিস ফুল? আমি কৃতজ্ঞ। এই ফুল, আমি নিজেকে অনেক বুঝিয়েছি, কিন্তু আর পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না। ভীষণ জ্বালাপোড়া করছে বুকটা। কেন এমন হচ্ছে বলো তো? আমি তো মনে করেছিলাম তোকে ছাড়াই যখন তোকে ভালোবেসে যেতে পারছি, তবে তোকে ছাড়াও থাকতে পারবো। তবে কেন পারছি না তোর বিয়ে এটা মানতে? জানিস, সেদিন যখন হসপিটালে নিভান ভাইয়া তোকে বিয়ে করার প্রস্তাব রাখলো, মনে হলো আমার হৃৎপিণ্ডে কেউ তীব্র আঘাতে হৃৎপিণ্ডটা ছিনিয়ে নিতে চাইল। আমি সেই আঘাত নিয়েও চুপচাপ সবটা দেখতে শুনতে বাধ্য হলাম। মনকে বোঝালাম, যাকে পেতে আমি এত উতলা অসভ্য, সে আমার নয়। আমি তাকে আর জোর জবরদস্তি করে তার ঘৃণার শহরে হারিয়ে যেতে চাই না। মনকে সেখান থেকে একটার পর একটা বুঝ দিয়ে চলেছি, অথচ কিছুতেই মানতে রাজি নয়। সে মানছে না। তীব্র ব্যথায় ছটফটি একটাই করছে সে, পৃথিবীর সবকিছুর বিনিময়ে শুধু তোকে পেতে চাইছে, নাহলে তো আবার ডুবে যেতে চাইছি সেই অন্ধকার গলিতে। আমি পারছি না আর তাকে সামনে রাখতে। আমার পাপের শাস্তি স্বরূপ এ কেমন যন্ত্রণায় নিপতিত করেছিস তুই। এই ভুল, আমি তো ভালো হয়ে গেছি, তাই না? আমি আরো ভালো হয়ে যাব, খুব ভালো, যেমনটা বড় কাকু চাইতেন তেমনটা। সেখানে তুই যা চাইবি আমার সাধ্য বলে পৃথিবীর সবকিছু তোর পায়ে এনে দেব। আমার কাছে চলে আয় না ফুল, তোকে ছাড়া আমি যে মরে যাব। নিভান আঁকাআঁকি চেষ্টা করলো না, তার দ্বারা হবে না। তাই কৌরির ডান হাতের মধ্যেই নিজের নামটা ইংলিশ ওয়ার্ডে খুব সুন্দর করে লিখতে মনোযোগী হলো। মনে হচ্ছে দুনিয়ায় সব মনোযোগ তার সেই লেখাতে। আশেপাশে কি হচ্ছে সেসবে তার বিন্দু মাত্রই মনোযোগ নেই। অথচ নাহিদের মাঝে মাঝে কিছু কথার প্রতিফলনে হাতটা মৃদু কেঁপে উঠছে। সেটা যেন স্পষ্টই টের পেল কৌরি। তবে মানুষটা ভুলেও লেখা খারাপ হতে দিল না, এমন দৃঢ় মনোভাব রাখার চেষ্টা সেখানে। কৌরি কান দিয়ে এক নজরে ভরাক্রান্ত হৃদয় বিদারক কথাগুলো শুনল, আর নজর দিয়ে আরেকজনের মনোযোগী হয়ে লেখাটা বেশ খেয়াল করে দেখলো পলকহীন। তার চেয়ে খেয়াল করে দেখলো সামনের মানুষটার গম্ভীর নির্বিকার মুখটা। আশ্চর্য, যে মানুষ একটু আগে তাকে নাকি মুগ্ধ নজরে গিলছে, সবাই বলে কত কি অভিব্যক্তি জানালো, সেই মানুষটা নাহিদের এত আবল তাবল পাগলামির কথা শুনেও এত নির্বিকার, শান্ত। এই ফুল, বলেছি না এই নামে ডাকবেন না আমাকে। আর নিজেকে সামলান,
নিজেকে আবার খারাপ পথে নিয়ে যাবেন নাকি ভালো পথে অনড় রাখবেন সেটা আপনার একান্ত মর্জি। সেখানে আপনি ভালো থাকলেন নাকি মন্দ আমার দেখার জানার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আর আমাকে কেউ ধরে বেঁধে বিয়ে দিচ্ছে না। আমার নিজের একান্ত মর্জিতেই আমার বিয়ে হচ্ছে। সেখানে আপনার অনুভূতি ও অভিব্যক্তি আমার কাছে জাস্ট ম্যাটার করে না। সুতরাং দ্বিতীয়বার ফোন দিয়ে আপনি আমাকে বিরক্ত করবেন না, সেটাতে বরং আমি প্রচন্ড বিরক্ত হব। রাখছি। ফোন কেটে দেওয়ার আগে নিভান কেমন মুগ্ধময় স্বরে মুখ এগিয়ে নিয়ে বলল, মেহেদি রঙে রাঙিয়ে দিতে আমার নামের স্ট্যাম্প লাগিয়ে দিতাম। আজ না হয় মেহেদি রঙে আমার নামে তোমার হাতে রাঙালাম কৌরি। কাল পুরো আমি ময় রঙে না হয় রাঙিয়ে দেব তোমার সর্বত্র। কান ঝাঝা করে উঠল কৌরির। লজ্জায় চোখ নুইয়ে পড়ার বদলে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল কৌরি। এরকম লজ্জাজনক কথাতে এই মানুষটা কখনো বলবে না। তবে হঠাৎ ফোনের আলো জ্বলে উঠতেই হুঁশ রইল কৌরির। নাহিদ ফোন কেটে দিয়েছে। তবে কি কবুলটা এখন পরে রাখলে কেমন হয় গৌরী? বিয়ের আনুষ্ঠানিকতা না হয় কাল হলো। লজ্জা ভুলে কৌরি বিস্ময় নিয়ে ফের তাকালো নিভানের নির্জীব নির্বিকার শ্যামল মুখে। কোথাও বিন্দু পরিমাণ উতলা হওয়ার চিহ্ন নেই। তবে এমন কথা কেন? বিস্ময় নিয়ে শুধালো সে। আপনি কি আমাকে নিয়ে কোনো রকম ইনসিকিউর ফিল করছেন? না, আমি জানি আমাকে না বিয়ে করলেও তুমি নাহিদকে অন্তত কখনোই বিয়ে করবে না, করতে চাইবেও না। তবে এই কথা কেন? বিয়ে এখন না হোক কাল হোক, অসুবিধা কি? এমনিতেই বলেছিলাম। কথাটা বলে অমায়িক হাসলো নিভান। সেই হাসি কৌরির কাছে বড্ড বোকা বোকা মনে হলো। অথচ এই মানুষটার কাছে বোকা হাসি হোক বা আচরণ কল্পনাও করে না কৌরি, কখনোই না। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন অতি চতুর মানুষটার কাছে থেকে বোকা আচরণ কল্পনা ও মূর্খতা, নিজের অজ্ঞতা। সেই অজ্ঞতা নিজের মস্তিষ্কে উপলব্ধি করতেই এর নির্বিশেষে নিভানের মুখের দিকে কেমন অদ্ভুত নজরে তাকিয়ে রইল কৌরি। মানুষটা হঠাৎ এমন আচরণের কারণ কি? কারণটা কি? সে সত্যি কি তাকে নিয়ে ইনসিকিউর ফিল করছে মানুষটা মুখ ফুটে বলতে চাইছে না বা চায় না। এক্সকিউজ মি ম্যাম, আমার কাজ শেষ, আপনি এসে ওকে মেহেদি লাগিয়ে দিন। কৌরির ভাবনা কাটল। স্টেজের সামনে চেয়ারে আসনে বসেছিলেন মেয়েটা। আজ্ঞা পেতে স্টেজের দিকে এগুলেন। নিভান উঠে দাঁড়ালো। মেয়েটা আসার আগে নিভান কেমন অদ্ভুত গলায় বলল, আমার প্রিয় নারীটাকে অন্য কেউ পাগলের মতো চাইছে, সহ্য হয়? তাকে অন্যরা মুগ্ধ নজরে দেখছে, ধৈর্য ধরা যায়? আর তাকে হারানোর ভয় যদি আমার নিশ্চিত ভাবনা হয়, তবে ঠিকই ভেবেছ। আমার পরিচিত মানুষগুলো আমাকে অনিশ্চিততায় ডুবাচ্ছে করি, তবে তুমি কিছুতে আমাকে ডুবতে দিও না। হাতটা শক্ত করে ধরে রেখো, খুব শক্ত করে ধরে রেখো। কথা শেষ করে পা চালিয়ে স্টেজ থেকে নামতে ব্যস্ত হলো নিভান। ইনসিকিউর? হ্যাঁ, সে অনিশ্চয়তায় ভুগছে। সে জানে কৌরি তেমন মেয়ে নয়। তবে তাকে চাওয়া পাওয়া লোকের অভাব নেই। নাহিদ তো মরিয়া হয়ে আছে, সাথে কানন নয় কিয়ানকে সে মুগ্ধ নজরে পলক্ষীন কৌরিকে তাকিয়ে থাকতে দেখেছে। সেই মুগ্ধ নজর কি চাইছে বা চাইতে পারে নিভানের জানতে বাকি নেই, বাকি থাকার কথাও নয়। ভুক্তভোগী তো সেও ছিল। আচ্ছা, পৃথিবীতে কি একটাই কৌরি নয়তো? তবে কেন তাকে নিয়ে এত মুগ্ধতা, এত পাগলামো? বিহান চৌধুরী তো এখনো মুখিয়ে আছে। কৌরিকে পাওয়ার প্রয়াস তো সেও কম করেনি। মেয়েটার বাবা মা নেই, পরের বাড়িতে আশ্রিতা বলে নিজের বাবা বিরোধিতা করেছেন। তবুও কি ছেলেটা শান্ত ছিল? শুনেছে বাবার কথা? না। কৌরিকে পাওয়ার আকুলতায় বাবার বিরুদ্ধচারণ করেও মেয়েটার কলেজের সম্মুখে গিয়েও ধর্ণা দিয়েছে। বিহান চৌধুরীর কৃতিত্ব সব খবর আছে নিভানের কাছে। সেদিন ঝড় বর্ষায় দিনের পর মেয়েটা আর একাকী কলেজে যায়নি কোনোদিনও। হয়তো বাড়ির গাড়িতে গিয়েছে, আর না হলে কারোর সাথে যাতায়াত করতে বলে বিহান কথা বলার সুযোগ পেত না, পায়নি। তবুও চেষ্টা কি কম চালিয়ে গিয়েছে? ভাগ্য সহায় হয়নি। আর নিভানের সূক্ষ্ম চালে ছেলেটা বারবার কৌরির সাথে কথা বলা থেকে ব্যর্থ হয়েছে। এর মধ্যে কৌরির পরীক্ষার সময় এলো, আর কথা বলার সুযোগ হয়ে উঠল না। তবু কি ছেলেটা পিছু ছেড়েছিল কৌরির? বরং মরিয়া হয়ে উঠেছিল কৌরির সাথে কথা বলার জন্য। আর সেই মরিয়া আচরণ তাকে টেনে নিয়ে গিয়েছিল কৌরির পরীক্ষা কেন্দ্র অবধি। কিছু নিভানের বুদ্ধিদীপ্ত চোখ এড়ায়নি, আর এড়ানোর মতো পাহারাদার রেখেছে কিসে? বিধায় নিভানও কৌরির পিছু ছাড়েনি। ছেলেটাকে যদি কৌরির বিয়ের প্রস্তাব দেওয়া হয়, ছেলেটা বাবার বিরুদ্ধে গিয়ে হলেও ছুটবে, এবং কোনো বাকবিতণ্ডায় ছাড়াই সদা কৌরিকে বিয়ে করতে প্রস্তুত সে। এমন ব্যাকুলতা সে বিহানের আচরণে নজরে টের পেয়েছে। নাহিদ, বিহান, কিয়ান, আনাফ সব কেমন ওত পেতে বসেছে। আর সবকিছু জেনে শুনেও এদের মধ্যেও কেমন কি করে নিশ্চয়তায় থাকবে সে?
ফর্সা হাত দুটোতে মেহেদি রঙে সাজাতে ব্যস্ত আর্টিস্ট মেয়েটা। দিবা গাঢ় খেয়ালি নজরে দেখছে সেই সূক্ষ্মতর নিখুঁত হাতের কাজ। মুহূর্তের মধ্যে কত সুন্দর করে তারা ফুটে তুলে মেহেদির কারুকাজ। হাত ঘুরালে যেন নজর ধাঁধানো তাদের কারুকার্যতা। ম্যাডাম, হাতে কারোর নাম লিখতে চান? লিখবো কোনো নাম? হঠাৎ স্টেজের দিকে চোখ দিল দিবা। সেখানে এখন নিভান নেই। তড়িৎ নজর ফিরিয়ে কিছু বলতে যাবে, তার আগে ভারী দুষ্টু গলায় কেউ একজন বলে উঠল। মেয়েটা এক পলক সিয়ামের দিকে তাকিয়ে নজর সরিয়ে নিল। সিয়ামের কণ্ঠস্বর পেতে এই দিবা মুখ উঁচু করে কড়া চোখে চাইল। চোখের চাহনি বলে দিল, দাঁড়াও, লেখাচ্ছি তোমার নাম। ততক্ষণে সিয়াম এসে দাঁড়িয়েছে তাদের পাশে। দিবা মুখ ঘুরিয়ে নিয়ে মেয়েটাকে কিছু বলতে যাবে, তার আগেই হাতের দিকে নজর পড়ল। স্পষ্ট ইংরেজি গোটা গোটা অক্ষরে সিয়ামের নামটা হাতের মধ্যে দেখতে রাগে জ্বলে উঠল। দাঁতে দাঁত পিষে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, ও বলল আর ওর নামটা লিখে ফেললেন? আশ্চর্য, আমার হাতে লিখেছেন অথচ আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলেন না। মেয়েটা হতবাক, লজ্জিত, ছোট মুখ করে অসহায় নজরে দিবার পানে চেয়ে রইল। দিবার খারাপ লাগলো। দাঁতে দাঁত পিষে একবার সিয়ামের দিকে নজর দিল। সিয়াম যেন ব্যাপারটা কিছুই না এমন নিরুদ্বেগ মুখ করে তাকিয়ে রইল। মুখে তার দুষ্টু মিষ্টি হাসি। সেটা দেখে আরো জ্বলে উঠল দিবা। বাম হাত দিয়ে ডান হাতের মধ্যে লেখাগুলো লেপটে মুছে দেওয়ার আগে সিয়াম কেমন উজ্জ্বল গলায় বলে উঠল, মুছে ফেললে কি চিহ্ন যাবে? লেখা মুছে যাবে, তবে চিহ্ন যাবে না। বরং বারবার ওই লেপটানো জায়গায় নজর যাবে, আর মনে হবে ওখানে কার নাম লেখা আছে। তা না করে একটা দারুণ অ্যাডভাইস দিই। দিবার প্রতি উত্তরে অপেক্ষা করল না সিয়াম। অপেক্ষা করলে হয়তো ভয়ঙ্কর কোনো গালি বা মন্দ কথা শুনতে হবে, তাই আগের ন্যায় কণ্ঠের উচ্ছলতা বজায় রেখে সহসা বলে গেল, বরং তোমার হাতের নিখুঁত ডিজাইনের ভিড়ে নামটাকে হারিয়ে যেতে দাও। মুছে ফেললে হাতের ডিজাইন নষ্টের সাথে সাথে এই খারাপ বরটাকেও মনে পড়বে ঘন ঘন, যাকে তুমি মনেই করতে চাও না। দারুণ অ্যাডভাইস না? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তুমি বরাবরই একরকম, সাজানো গোছানো সব কিছু খারাপ, এলোমেলো করে দিতে অভ্যস্ত। সিয়াম চলে গেল না, বরং রাক্ষোভ নিয়ে দিবা উঠেই চলে গেল। সেদিকে নির্বিকার তাকিয়ে রইল সিয়াম। দিবার কথায় বুকের কোথাও সূক্ষ্ম একটা ব্যথার টের পেল। হয়তো সেটা তার প্রাপ্য ব্যথা। তবে মনে মনে সে একটা পরিকল্পনা সাজিয়েছে। নিভানের বিয়েটা মিটে গেলে পরিকল্পনা পাকাপোক্ত করবে। ততক্ষণে বইয়ের পিছনে একটু লেগে থাকুক। আর্টিস্ট মেয়েটা বুঝলো দুজন স্বামী স্ত্রী, তবে বনিবনা নেই দুজনের মধ্যে। এজন্যে ভাব ভালোবাসাও নেই। নাফিমও মেহেদি লাগাবে বলে বায়না ধরলো। ওকে নিয়ে মশকরা শুরু করলো। মৌনতা বলল, এই তুই শরীফ তো, না হলে মেয়েদের মতো এরকম মেহেদি লাগাবি বলে বায়না ধরেছিস কেন? ছেলেদের রং মাখতে নেই, জানিস না? পাশে বসা মান্যতা মুহূর্তে ধমকে উঠল। এসব কি ধরনের কথা মৌন? ও বাচ্চা, ও এসব বোঝে? আর এই কেমন উদাহরণের স্ত্রী? দিন দিন বেশি পাকনামো হচ্ছে। কোথায় কাকে কি বলতে হয় বুঝজ্ঞান হচ্ছে না দেখছি। থাক, ও তো বাচ্চা, বকো না, কথার ছলে বলে ফেলেছে। তন্ময়ী কথাটা বলে নাফিমকে কাছে ডাকলো। নাফিম, আমার কাছে এসো, আমি মেহেদি লাগিয়ে দিচ্ছি। নাফিম সহসা প্রশ্ন করলো, ছোট বৌমনি, ছেলেদের মেহেদি লাগাতে নেই? না, ছেলেদের রং চং মাখা ঠিক নয়, তবে তুমি তো ছোট, তুমি লাগালে কিছু হবে না, এসো লাগিয়ে দিই। না থাক, তবে আমি মাখতে চাই না। দেখে গিয়ে ফুলকৌরির হাতে কি আঁকছে, কেমন দেখাচ্ছে হাত দুটো। ছেলেটা সবার হাতের নিখুঁত ডিজাইনের মেহেদি দেওয়া দেখে নিজেও মাখতে উৎসুক হয়েছে। তবে মনতাকে বকা খেতে দেখে মনে কেমন মিয়ে গেল। সাথে ছেলেদের রং মাখা ঠিক নয় ব্যাপারটা কেমন তার ছোট্ট পুরুষ মনে সহজেই মেনে নিতে বাধ্য হলো। উঠে চলে গেল নাফিম, একসাথে মান্যতাও। তখন মুখ ভার করে বসে আছে মৌনতা, বৃথি আগে থেকে কৌরির ওখানে বসা। সবাই চলে যেতেই তন্ময়ী মৌনতাকে একপাশে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করো না ছোট ননদিনী, এরকম বড়রা একটু একটু বকে থাকে, তাতে মন খারাপ করলে চলে? চলে না। চলো আমাদের নতুন বইয়ের হাতে কি আঁকা হলো দেখে আসি। মৌনতা উচ্ছল হেসে উঠে দাঁড়ালো। তন্ময়ী উঠে দাঁড়াতে সেখানে এসে হাজির হলো ইভানকে দেখে দুজনে ভ্রু কুচকে ফেললো। তাদের রিয়াকশন দেখে ইভান বলল, আমি চোর না ডাকাত? আমাকে দেখে ওরকম চোখ মুখ ছোট হয়ে গেল কেন তোমাদের? দুজনে পরিহাসের স্বরে একসাথে বলে উঠল, তুমি খুব ভালো মানুষ তাই। মুহূর্তে ইভান হেলে গিয়ে তন্ময়ীর কানের পাশে মুখ নিয়ে বলল,
নয় বলছ? শিশির করে উঠল তন্ময় শরীর, চোখে মুখের কুচকানো আকার যেন মুহূর্তেই পাল্টে গেল। সেটা খেয়াল করে মৃদু হেসে ইভান মৌনতাকে উদ্দেশ্য করে বলল, দেখি তো আসারে বিবি, কি ঘোড়ার ডিম এঁকেছিস সাথে? দাদা ভাই, বাড়িতে কত মানুষ আর তুমি সেখানেও আমাকে উলটপালট নামে ডাকছো। তুমি আমাকে উলটপালট নামে ডাকবে না বলে দিলাম, আমার কিন্তু খুব রাগ হয়। আমাদের আসারে বিবির দেখি প্রেস্টিজ হয়েছে, বাবার বিষয়। বাবলা মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। চিন্তা ভাবনা করিস না, তোর বড় আপুর আগে তোকে বিয়ে দেওয়া হবে। দাদা ভাই। দাঁতে দাঁত চেপে অতিষ্ঠ ভঙ্গিতে ডাক দিল মৌনতা। রাগে দুঃখে কি বলবে খুঁজে না পেয়ে চলে গেল সে। মৌনতা চলে যেতে তন্ময় অধৈর্য গলায় বলল, তুমি ফালতু কথা জানো। উফ, প্রতিটা মানুষ তোমার কার্যকলাপে অতিষ্ঠ। তুমিও? আবারও সেই একই ভঙ্গিতে প্রশ্ন, এবার যেন আরো কাছাকাছি ইভানের মুখ। হৃদযন্ত্র ছটফটিয়ে উঠল তন্ময়ের। ইভানের বলার ভঙ্গিমায় গায়ের লোমগুলো কেমন লজ্জায় নুয়ে না পড়ে তটস্থ হলো। কি একটা অবস্থা! নিজেকে ঠিক দেখাতে মিছিমিছি রাগ দেখিয়ে তন্ময় বলল, তুমি সাংঘাতিক অসভ্য। এটা নতুন কি? তবে তুমি যদি চাও আমি সেই অসভ্যতামিগুলো তোমার সাথে না করে অন্য কারোর সাথে করতে পারি, কি বলো? ভ্রু নাচিয়ে শেষে কি বলো বলতেই কড়া চোখে তাকালো তন্ময়। মানে চোখ দিয়ে শাসানো যাকে বলে। ইভান বেশ উপভোগ করলো। ফের তন্ময়কে আরো একটু খেপিয়ে তুলতে বলল, যাক বাবা, তুমি তোমার সাথে অসভ্যতামি করতে দেবে না, আবার অন্য কারোর সাথেও না। তাহলে আমি পুরুষ যাব কোথায়? যেখানে খুশি যাও, তবে আগামী 1 সপ্তাহ যাবত যেন তোমাকে আমার ধারে পাশে না দেখি। তাহলে কি করবে? আদর নাকি অন্য কিছু চলবে? সে যাই হোক, কিছু একটা চললেই এই ইভানের চলবে। তবে কাল রাতের দৃশ্যময়গুলো স্মরণ করো, আমি 1 সপ্তাহ অনায়াসে এমনিতে পার করে দিতে পারবো। তপ্ত রোদ গায়ে লাগার মতো ইভানের কথাগুলো শুনে কান মাথা ঝাঁঝা করে উঠল তন্ময়। তীব্র লজ্জায় চোখে মুখে দৃশ্য পাল্টে গেল। মৃদু লাল আভায় ছেয়ে গেল ফোলা ফোলা দুটো গাল। লজ্জা নিবারণে শক্ত হাতে ইভানকে তার থেকে সরিয়ে দিয়ে মিছি শাসানো গলায় বলল, তুমি আসলেই দিনকে দিন মাত্রাধিক অসভ্য হয়ে যাচ্ছ। আগামী 1 সপ্তাহ নয়, 1 মাসেও যেন তোমাকে আমার আশেপাশে না দেখি। ইভানকে আর কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল তন্ময়ী। মানুষপটে সত্যিই ভেসে উঠল কালকে রাতের দৃশ্যময়। সামনে কেউ না থাকা সত্ত্বেও লজ্জায় যেন বুধ হলো ভিতরটা। হাঁসফাঁস করে উঠল নিজেই। ইভান টোটে হাসি ঝুলিয়ে তন্ময়ীর যাওয়া দেখল। কাল হলুদের বেশের থেকেও আজ মেহেদি সাজে সবুজ শাড়ি গহনাতে মেয়েটাকে আরো সুন্দর আরো মায়াবী লাগছে। তো সবুজ শাড়িতে সৌন্দর্য যেন তার হেসে খেলে লুটোপুটি খেয়ে বেড়াচ্ছে। কাল নিজেকে শত চেষ্টা করেও তন্ময়ীর থেকে দূরে রাখতে পারেনি, আজ রাখবে কি করে? সেখানে বিবি আবারও তাকে আদেশ জারি করে গিয়েছে। 1 সপ্তাহ নয় 1 মাসেও যেন তার আশেপাশে ঘেঁষতে না দেখা যায় তাকে। ইভান দুষ্টু হাসলো। বিবি আদেশ জারি করলেই হলো নাকি? ইভানকে তো সে এখনো পুরোপুরি চিনে ওঠেনি, এবার অবশ্যই চিনে যাবে। ইভানের অসভ্যতামির পারও ঠিক কত হাই লেভেলের বুঝেও যাবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।